বাবু আপনার কাছে আসবো। দেবারুণ দাই বলা ভালো, আপনাদের আমার দীর্ঘদিনের দেবারুণ দা বাবু বলতে অস্বস্তি হয়। দেবারুণ দা, একটা কথা দেবেশবাবুর কথা সূত্র ধরেই বলছি, নিখুঁত শল্য চিকিৎসকদের সঙ্গে অনেক সময় রাজনীতিকদের তুলনা করা হয়, কারণ নিখুঁত শল্য চিকিৎসকরা নিখুঁত হন একটা অদ্ভুত জিনিস ফলো করে। তারা বিশ্বাস করেন এভরি পেশেন্ট হ্যাজ আ হিস্ট্রি আদার দ্যান হিজ কেস হিস্ট্রি অর হিজ অর হার কেস হিস্ট্রি। কেস হিস্ট্রি তো আছেই, বাড়িতে কজন, বাচ্চা কত বড়, মা বাবা দূরে থাকেন না কাছে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন ছুরিটা চালান, অ্যানাস্থেসিয়া তো বটেই, ডাক্তারবাবুর ব্যবহারে বোধহয় অর্ধেক উপশম। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ক্ষতচিহ্ন বুকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছি, শিল্পায়নের জন্য এগিয়েছিলেন। কিছু না অনেক কিছু ছিলাম, সেগুলোর মধ্যে যাচ্ছি না, দল সরকার সব। তারপরেও তার প্রতি বিশ্বাসটা তৈরি হয়েছিল কীভাবে? মানে কেস হিস্ট্রি অর্থাৎ পার্টি হিস্ট্রির বাইরে কি বুদ্ধদেব ভট্টাচার্যের এমন কোনো হিস্ট্রি ছিল যাতে শিল্পপতিদের এই বিশ্বাসটা তৈরি হতো? না, সেটা তোমার কথার মধ্যেই তোমার কথার জবাব রয়েছে। সেটা হচ্ছে যে ওনার দুটো ফিচার ছিল, সেটা কমিউনিস্টরা পছন্দ করে না বললে, কিন্তু আমি বলি উনি কামুর খুব ভক্ত ছিলেন তো, আলবের কামুর। উনি ছিলেন কামুর আউটসাইডার। কি বলছেন? একদম প্রকৃত অর্থে। কারণ হচ্ছে উনি থেকেও ছিলেন না, উনি সব সময় বলতেন, আমার বাবা বলেন সেই কঠোপনিষদের কথাটা, কঠোপনিষদ না অন্য কোনো একটা কোনো উপনিষদের কথা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, যে তেন তক্তেন ভুঞ্জিতা, এটা বুদ্ধদেবের একটা কমেন্ট আছে, কঠোপনিষদের, যে তুমি ত্যাগের মধ্যে দিয়ে ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করবে। তো এইটা কিন্তু জীবনাদর্শ ছিল। এটা তো ওদের বাবারা ছিল বামুন ঠাকুর, একদম ওরা বৈদিক ব্রাহ্মণ, এবং সুকান্ত ভট্টাচার্যের যে পরিবার, হ্যাঁ, ওদের পুরোহিত দর্পণের রচয়িতা ওর বাবা। তো সেই বাড়ির ছেলে, এটা নাম্বুদ্রিপাদের সঙ্গে মিলে যায় একদম চরিত্রগত ভাবে। ওরম কঠোর সংস্কৃত ছাড়া বাড়িতে কোনো উচ্চারণ নেই, গলায় ঘন্টা বেঁধে বেরোয় দলিতের ছায়া যাতে না মারায়। সে বাড়ির ছেলে কমিউনিস্ট হয়। এটা যখন নাম্বুদ্রিপাদ মারা গেল, হর্ষকৃষ্ণ সিং সুরজিৎ আমাকে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, কোন বাড়ির ছেলে আমাদের পার্টিতে এসেছিল জানো, কল্পনা করা যায় না। তো সেই রকম বুদ্ধদেব ভট্টাচার্য ওদের মতো প্রতিপত্তিশালী বাড়ি না, ওরা গরিব ব্রাহ্মণের বাড়ি। তো সেখানে ওই আমাদের এক বন্ধু ছিল, সাংবাদিক বন্ধু আছে এখনো, নাম করছি না, তার বাবা যখন বুদ্ধবাবু কাশীপুরে দাঁড়িয়েছেন ওখানে প্রথম ভোটের সময়, তো ভোট চাইতে গেছেন, ওকে বলেছে, ওর বাবা বলেছে, তুমি কমিউনিস্ট পার্টির ভোট চাইতে এসছো, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, তুমি অমুকচন্দ্র তর্কতীর্থ না ন্যায়ালঙ্কার কার তুমি নাতি জানো। তো উনি বুদ্ধদা তাকে এসব বুঝিয়েছে। তো সেই সব ব্যাপার হচ্ছে, কিন্তু ইনস্পাইট অফ অল দিস, এই যে যেটা পরিচিতি, আউটসাইডার বলছিলেন, আউটসাইডার কেন বলছে, এইগুলো ওকে আউটসাইডার করে রেখেছিল। এই আউটসাইডারটা ভালো, এটা খারাপ নয়, এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। এটার থেকে আমি আমাদের দেশে কোনো মন্ত্রীকে দেখিনি, মুখ্যমন্ত্রী তো দূরস্থান, যারা এই ডিট্যাচমেন্ট নিয়ে চলেন। আমাদের নরেন্দ্র মোদী বলেনি এটা, নরেন্দ্র মোদী এসেছিলেন এই ডিট্যাচমেন্টের আশ্বাস দিয়ে, সেটা আলটিমেটলি উনি রাখতে পারেনি, হয়তো সদিচ্ছাও ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু বুদ্ধদেব বাবুকে ভীষণ ভালোবাসতেন এবং সেই কথাটা আমি ডিটেলেও প্রসঙ্গে গেলে অন্য প্রসঙ্গে চলে যাব, কিন্তু আউটসাইড ওটাকে পরের দিকে গুজরাট প্রোগ্রাম বলতো ওরা। গুজরাট প্রোগ্রামের পর থেকে বুদ্ধদাই সরে আসেন, সেই দৃশ্যটা আমার চোখে দেখা। জাতীয় উন্নয়ন পরিষদের মিটিং হচ্ছে, সেখানে নরেন্দ্র ভাই এগিয়ে যাচ্ছেন বুদ্ধবাবুর সঙ্গে কথা বলতে, ওই এক্সপেকটেশনে যে কথা হবে, বুদ্ধদা গম্ভীরভাবে মুখ ঘুরিয়ে চলে গেলেন পেছন দিকে। উনি এরকম অভিমানী লোক ছিলেন। সরকারি অফিসাররা বলতেন যে এরকম দেখেছো, জ্যোতিবাবু গিয়ে কোনো মিটিং করলে, চিফ সেক্রেটারি এখানে আছে, অন্য অফিসাররা আছে, কোনো একটা প্রজেক্ট নিয়ে সুন্দরবনে জ্যোতিবাবু একটা মিটিং করতে গেছেন, সেখানে চিফ সেক্রেটারি উপস্থিত, ও একজন অফিসার ফ্যাকড়া তুলেছে কোনো একটা, স্যার এটাতে অমুক হবে না তমুক হবে। জ্যোতিবাবু ওর কথাটা শেষ হতে দিয়ে বলছেন যে, লুক মিস্টার চিফ সেক্রেটারি, আপনারা নিজেরাই তৈরি হননি, আমাকে কেন ডেকেছেন? নিজের আগে তৈরি হন, তারপর আমি আসবো বলে গড়গড় করে চলে গেছেন। দিস ওয়াজ জ্যোতি বসু। আর বুদ্ধদা কোনো অফিসার যদি মতান্তর, তার সঙ্গে বিতর্কে যেতেন, এবং আলটিমেটলি কি হতো, বুদ্ধদা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন। তো অফিসারের তো সুবিধে। এইরকম একটা, ওই যেটা দেবেশবাবু বলছেন যে এত সরল মনের মানুষ,
এই সারল্যটা, এই ট্রান্সপারেন্সিটা বিরল বলেই শিল্পপতিরা ওকে মনে ধরেছিল। এই জিনিস পলিটিক্যাল চাণক্যদের কাছে পাবে না তুমি। ঠিক। আমি সুন্দরবনের কথা যখন উঠলো কথায় কথায় দেবারুণবাবুর কথার সুবাদে, আমি আরও একজন প্রাক্তন সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সুভাষ নস্কর সেচ মন্ত্রী ছিলেন এবং একেবারে সুন্দরবনেরই মানুষ, গোসাবা বাসন্তীর মানুষ। আমি সুভাষবাবু আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো, আপাতত আমার একটাই প্রশ্ন মাথায় আসছে। শিল্পায়নের পথে এগোনোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দল তো বটেই, তার ফ্রন্টের ভিতরেও আপনার দলের কথাও বলতে পারি, নানা বেকাতারা কথা শুনতে হয়েছে, নিশ্চয়ই নানা বেকাতারা কথা শুনতে হয়েছে। আসল ইন্টারেস্ট, কৃষির স্বার্থ, সেটাতে আর মন দিচ্ছেন না ইত্যাদি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? বুদ্ধদেব বাবু সত্যি কৃষির স্বার্থে মন দিতেন না? কৃষকের স্বার্থে মন দিতেন না? সুন্দরবনের উন্নয়নে মন দিতেন না? কিন্তু যেটা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল যে ওই ধরনের উৎকৃষ্ট জমি 3 ফসলি জমিতে না গিয়ে তুলনামূলক আরো একটু কম ফসল হয় এইরকম জমিতে যাওয়ার পক্ষে আমরা মত দিয়েছিলাম। এছাড়া অন্য কোনো ডিফারেন্স ছিল না, শিল্পের বিরোধিতা ছিল না, অবশ্যই ছিল না। আর সুন্দরবনের যে কথাটা বলছেন, আমি মন্ত্রিসভায় সদস্য হওয়ার পরে বুদ্ধদেব বাবুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, বলা যেতে পারে আদায় করেছি, আবদার করে আদায় করেছি। যেগুলো আপনারা জানতে চাইলে আমি এক এক করে বলতে পারবো। যেমন একটা দুটো অন্তত বলুন না। একটা দুটো মানে প্রথম হলো সুন্দরবনের মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি। উনি সবচেয়ে সুন্দরবনের রিমোস্ট প্লেস এবং প্রায় 14টা আইল্যান্ড নিয়ে গোসাবা ব্লক, ওখানে একটা মেলা শুরু করলেন, বনবিবি মেলা। সেই বনবিবি মেলার যাওয়ার পথে বাসন্তীর ওপর দিয়ে যেতে হয়, তখন ক্যানিং এর ব্রিজ ছিল না, আর সোনাখালী বাসন্তীর ওপরে ব্রিজ ছিল না। বাসন্তীর সোনাখালী থেকে লঞ্চে ওনাকে গোসাবা যেতে হয়। আমি ওখানকার এমএলএ, আমি গিয়ে বললাম বুদ্ধবাবু আপনাকে কিন্তু বাসন্তী নামতে হবে এবং কিছু কথা শুনতে হবে। বলে সেটা কি করে হয়, টাইম পারমিট করবে কিনা, আপনি একটু টাইম নিয়ে বেরুন দাদা, আমাদের কিছু কথা, আপনি প্রথম যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, কিছু কথা অবশ্যই শুনতে হবে। তারপরে ওরা আলোচনা করে ঠিক করলেন, দুটো জায়গায় নামলেন। অন দা ওয়ে টু বাসন্তী ধুড়ির বাজারে নামলেন, সকাল 9টার দিকে ধুড়ির বাজারে নামলেন। 8 ঘন্টা মাত্র ছিলেন, প্রায় 1040 লোক ধুড়ির হাই স্কুলের ময়দানে জমায়েত হয়েছিলেন। ওই একটা স্লোগান ছিল বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। তারপরে ধুড়ি থেকে যখন উনি গাড়িতে স্টার্ট করে সোনাখালী গেলেন, এই টোটাল প্রায় 14 কিলোমিটার রাস্তার দুপাশে বাসন্তীর হাই স্কুলের ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ এক প্লাকার্ডে একটাই কথা লিখেছিলেন, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। সুজন চক্রবর্তী তখন রুরাল বিদ্যুতের মানে গ্রামীণ বিদ্যুতের দায়িত্বে ছিলেন। উনি ওখানে গিয়ে বললেন, সুজন এত মানুষ তো বিদ্যুৎ বিদ্যুৎ করছে রে ভাই, কিছু তো একটা করতে হয়। সুজন বললেন, দাদা 2-3 মাস সময় দিন। বলে ঠিক আছে, তাহলে আমি কথা দিই ওদের 3 মাস পরে কিন্তু এখানে আসবো। এই যে ডিটারমাইন 3 মাস পরে আমি এখানে আসবো, ঠিক 3 মাসের মাথায় উনি গিয়ে সোনাখালীতে সুইচ টিপে বিদ্যুৎ জ্বালিয়ে দিলেন, প্রায় লক্ষাধিক লোকের সমাগম। তারপরে তো সারা সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে বিদ্যুৎ ছড়িয়ে পড়লো, বিদ্যুৎ ছড়িয়ে পড়লো।